ঢাকা শহরের যখন পরিকল্পনা করা হয় আপনারা জানেন যে এটার পরিকল্পনার ক্যাপাসিটি ধরা হয়েছিল 30 থেকে 35 লক্ষ মানুষ। সেই অনুযায়ী এখানে রাস্তা, এখানে সুয়ারেজ ম্যানেজমেন্ট, এখানে পানি, এখানে গ্যাস, বিদ্যুতের যে ব্যবস্থাপনা সেটা তৈরি করা হয়েছে। সেই ঢাকাতে এখন আমরা 2 কোটি অথবা তার থেকে বেশি মানুষ বসবাস করছি। তো ঢাকার যানজট অ্যাড্রেস করবার আগে এই শহরের নাগরিক সেবা এবং তার সুবিধার ক্যাপাসিটি কতটুকু সেটা আমাদের মাথায় রাখতে হবে। এবং এই প্রত্যেকটা প্রস্তাবনা যেটা দিয়েছে তার আগে আমি ফিল করছি ঢাকাকে পপুলেট করা, এখান থেকে লোক কমানোর ব্যবস্থা করতে হবে। যেমন ধরেন ঢাকার প্রায় 30-40% এলাকা হচ্ছে 3 বাহিনীর যে টোটাল ম্যানেজমেন্ট আছে, সেনা, নৌ, বিমান বাহিনী। নৌ এবং বিমান বাহিনীর কোনো জিনিস রাজধানীতে থাকবার কোনো প্রয়োজন নাই ইনফ্যাক্ট। তো আপনারা সরকার যদি এই 2 বাহিনীর সাথে কোস্টগার্ড দেখেন, যার দায়িত্ব হচ্ছে আমাদের উপকূলীয় অঞ্চলকে সেফগার্ড করা, পানি এবং সাগর সেফগার্ড করা, তার হেডকোয়ার্টার ঢাকায় হইতে হবে কেন? বিডিআর দেখেন অথবা বিজিবি, বিশাল এলাকা নিয়ে তার হেডকোয়ার্টার এখানে, তার হেডকোয়ার্টার তো এখানে থাকার প্রয়োজন নাই। তার প্রয়োজন তো সে তো সীমান্তরক্ষী, সীমানা পাহারা দেয়, তার এখানে কি কাজ? আমাদের নৌবাহিনীটাকে আপনি উপকূলীয় অঞ্চলে ট্রান্সফার করে ফেলতে পারেন। তো এইরকম ঢাকার দেখবেন 40-50% এলাকা এমন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাছে আছে অথবা তারা এখানে ব্যবহার করছেন। এইটা সরিয়ে ফেললে দেখবেন ঢাকার একটা বিশাল জনগোষ্ঠী খালি হয়ে যায়। এটা একটা ওয়ান ওয়ে যে আপনি ঢাকাকে কিভাবে স্পেস পাবেন, এখানে ডিপপুলেট করবেন। দ্বিতীয় একটা বিষয় হচ্ছে ঢাকার, সেটা হচ্ছে 10,000-এর উপরে ছোট বড় গার্মেন্টস আছে। 1 তলার গার্মেন্টস, 2 তলার গার্মেন্টস, অথবা 2টা প্লট, 2টা ফ্ল্যাট নিয়ে এখানে গার্মেন্টস করেছে। এই 10,000 গার্মেন্টসকে আপনি ইজিলি সিস্টেম্যাটিকলি ট্রানজিশন দিয়ে ঢাকার বাইরে নিয়ে যাবেন। এক্সপোর্ট প্রসেসিং যে জোন আছে, আমাদের ইকোনমিক অঞ্চলগুলো আছে, সেখানে নিয়ে যাবেন। তো 10,000 গার্মেন্টসে আপনি কত লক্ষ মানুষ কাজ করেন? ঢাকার পপুলেশনের প্রায় 35-40% হচ্ছে ভাসমান, যেগুলোকে আমরা বস্তি বলছি। আমাদের শতাধিক বস্তি আছে ঢাকা শহরে বিভিন্ন জায়গায়। এই গরিব মানুষগুলো কিন্তু অধিকাংশ হচ্ছে নদী ভাঙা অঞ্চলের মানুষ, ভূমিহীন মানুষ, যাদের তার এলাকাতে রুটি রুজির বন্দোবস্ত নাই। তাহলে আপনি এই 30-40% জনগোষ্ঠীকে যদি ঢাকার বাইরে পুনর্বাসন করতে পারেন তাদের সাথে আলাপ আলোচনার পক্ষে, তাহলে দেখবেন যে ঢাকা খালি হয়ে গেছে। গণপরিবহনের একটা বড় জায়গা হচ্ছে যে বারবার আসছে সারা দুনিয়াতে, সেটা হচ্ছে প্রাইভেট কারের যে কালচার ডেভেলপ করেছে, এই কালচার থেকে আমাদের বের হয়ে আসতে হবে। প্রাইভেট কার কোনো রাষ্ট্রের যানবাহনের সলিউশন হইতে পারে না। আমি লম্বা সময় লন্ডনে ছিলাম, আমরা দেখেছি যে আপনার একটা কিভাবে কম্প্রিহেন্সিভ ট্রান্সপোর্ট মেকানিজম ডেভেলপ করেছে। আপনি একেবারে মিনিট সেকেন্ড ধরে অনলাইনে যেতে পারবেন, যে আমি এতটার সময় রওনা করে এতটার সময় গিয়ে পৌঁছবো। আপনাকে দ্রুতগতি সম্পন্ন, কম খরচের আলাদা আলাদা অপশন দেবে। আপনি কি দ্রুত যেতে চান? আপনি কি কম সময় যেতে চান? আপনি কি কম খরচে যেতে চান? আপনার অপশনটা আপনাকে দেবে। কেউ আছে আমি অল্প খরচে যেতে চাই, আমার সময় আছে। কেউ আছে আমি টাকা বেশি খরচ করবো কিন্তু আমি দ্রুত যেতে চাই। তো সেই ধরনের একটা কম্প্রিহেন্সিভ ট্রান্সপোর্ট সিস্টেম ডেভেলপ করা দরকার। পৃথিবীর বহু মডেল এখানে ফলো করা যাবে। ইন্দোনেশিয়ান মডেল ফলো করতে পারেন, ভারত ভালো মডেল না আমাদের জন্য। তারপরে সাউথ আমেরিকার অনেকগুলো দেশে ভালো মডেল আছে, তারা এই ধরনের সিচুয়েশন থেকে কিভাবে গত 20-30 বছরে উঠে আসছে। ইভেন পাকিস্তান, আপনার লাহোর, ইসলামাবাদের বড় বড়, করাচির বড় বড় শহরগুলোতে তারা গত 10-15 বছরের ডেভেলপমেন্ট ওয়ার্ক করে ট্রাফিক জ্যাম কিভাবে সাবস্ট্যান্সিয়ালি কমায় নিয়ে আসছে। তো সেই জায়গাগুলো আমাদের দরকার, যে প্রাইভেট কারকে ডিসকারেজ করা, কারণ তারা পরিবেশ দূষণ করছে। তারা প্রচুর পরিমাণে তেল, গ্যাস, ফসিল ফুয়েল, যেটাকে আমরা বলছি যে ফসিল ফুয়েল পুড়ছে। এটা পড়ার কারণে বাংলাদেশ এমনিতেই একটা ক্লাইমেট ভালনারেবল কান্ট্রি। আপনারা জানেন যে 2050 সালের ভিতরে আমাদের 1/3 ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেখানে আমাদের যত বেশি ফসিল ফুয়েল বার্নিং থেকে বেরোয় এসে আমাদের এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি অপশনে যাওয়া যাবে। এই জন্য আমাদের প্রত্যেকটা বাস দরকার হচ্ছে দোতলা বাস এবং এসি বাস হওয়া দরকার। এবং স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে আমরা দেখেছি যে ফিনল্যান্ড থেকে, নরওয়ে থেকে শুরু করে তারা পানি দিয়ে এনার্জি তৈরি করছে, যেটা তেল দিয়ে বাস চলে না, পানি দিয়ে চলে। এইটার টেকনোলজিও দুনিয়াতে এখন আছে। তাহলে আমার বৃষ্টির দেশ, আমার পানির দেশ, আমার সূর্যের দেশ, সোলারের দেশ, আপনি বাসের উপরে যদি সোলার প্যানেল করে দেন, আপনি এটা দিয়ে চলতে পারবেন কয়েক ঘন্টা। তো এই ধরনের ক্লাইমেট ফ্রেন্ডলি অপশনগুলো আমাদেরকে মাথায় নিতে হবে এবং কাজ করতে হবে খরচ কমানোর জন্য, ফসিল ফুয়েল থেকে বের হয়ে আসার জন্য। আমাদের 10 থেকে 12,000 বাস দরকার, যদি দোতলা বাস আপনি নেন। এইটা ম্যানেজ করা একটা রাষ্ট্রের জন্য 1-2 ব্যাপার।
এটা কয়েক মাসের সিদ্ধান্ত নিয়ে করা সম্ভব। এই রুটে 3টা বাস, ওই রুটে 4টা বাস, এই যে বিশৃঙ্খলা চলছে সেখান থেকে আমাদের বের হয়ে আসা দরকার বলে আমি মনে করছি। যে সমস্যাটা নিয়ে আমরা কথা বলছি এটা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। আমরা আমাদের নিজেদের জীবনের সাথে প্রতিদিন যে সংকটগুলো এই নগর জীবনকে বিপর্যস্ত করছে তার মধ্যে যানজট একটা। এটা হঠাৎ করে তৈরি হয়নি, হঠাৎ করে বন্ধও করা যাবে না। গতকালকে একটা পত্রিকার নিউজ এসেছে যে গত 15 বছরে আমাদের দেশে সড়ক নির্মাণের ক্ষেত্রে 15 বছরে সরকারি বরাদ্দ ছিল, খরচ করেছে ৮৬,০০০ কোটি টাকা। এই ৮৬,০০০ কোটি টাকার মধ্যে 15টি ঠিকাদারি প্রতিষ্ঠান তারা ৭৫,০০০ কোটি টাকার কাজ করেছে। এবং এই 15টি প্রতিষ্ঠানের পেছনে সাবেক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের ছিলেন, সাবেক প্রধানমন্ত্রীর ভাই শেখ হেলাল ছিলেন এবং তাদের সামরিক উপদেষ্টা তিনি ছিলেন। অর্থাৎ এই 3 জনের সমর্থিত 15 জন ঠিকাদার ৮৩,০০০ কোটি টাকার ৭৫,০০০ কোটি টাকার কাজ করেছে। তার মানে হচ্ছে যে আমাদের এখানে ডেভেলপমেন্ট বলতে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে তার পেছনে কিছু মানুষকে ফুলে ফেপে ওঠার অবারিত সুযোগ দেওয়ার জন্য করা হয়েছে। আমাদের গণপরিবহনের দিকে নজর দেওয়া হয়নি। আমাদের এখানে ডেভেলপমেন্ট মানে হচ্ছে এই যে কিছু মানুষকে সীমাহীন বিত্তশালী হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এখানে আমি যেটা বললাম যে কালকেই কিন্তু সব সমস্যার আপনি সমাধান করতে পারবেন না, তবে যে 12 দফার প্রস্তাবনাটা আছে চাইলেই কালকে কতগুলো পজিটিভ উদ্যোগ আপনি নিতে পারেন। আপনি এখন পল্টন মোড়ে যান, গিয়ে দেখবেন যে সেখানের অবস্থাটা কি এবং সেখানকার ট্রাফিক পুলিশ দূরে দাঁড়িয়ে চা খাচ্ছেন অথবা টেলিফোনে কথা বলছেন। এই মোড়গুলোকে যদি আপনি পরিষ্কার রাখতে পারেন তাহলে পল্টন মোড়ের যানজট আপনি দূর করতে পারেন। এরকমের অনেকগুলো জায়গা আছে এবং এই কাজগুলো করার জন্য সরকারের দীর্ঘ পরিকল্পনার দরকার নেই। শুধুমাত্র পুলিশ যদি আন্তরিকভাবে চেষ্টা করে, একই সাথে আমাদের এই শহরকে বাসযোগ্য বা ভদ্র করার জন্য নাগরিক এবং সরকার উভয়ের দায় এবং দায়িত্ব আছে। জাহাঙ্গীর গেট পার হয়ে যাওয়ার পর যে চালক লালবাতি নীলবাতি জ্বলছে কিনা খবর রাখেন এবং তাকান, সেই চালক কিন্তু ওই জাহাঙ্গীর গেট পর্যন্ত আপনার কাঁধের উপর থেকে বাস চালিয়ে যায়। কারণটা কি? কারণটা হচ্ছে তিনি জানেন জাহাঙ্গীর গেট পার হয়ে যাওয়ার পর আইনের প্রয়োগটা হবে, কিন্তু পল্টন মোড়ে কোনো আইনের প্রয়োগ নেই। আইনের প্রয়োগ যদি না হয় তাহলে এই নগরকে আপনি সভ্য করতে পারবেন না। দ্বিতীয় জায়গাটা হচ্ছে নাগরিকের দায়িত্ব। আমরা কিন্তু কেউই ঘর থেকে বেরিয়েই বাসে উঠতে চাই এবং বাড়ির সামনে এসে বাসে নামতে চাই। আপনি খেয়াল করে দেখবেন পৃথিবীর একমাত্র রাজধানী শহর ঢাকা, যেখানে আপনার একটা মাত্র হাত যদি থাকে, এক হাত নাও থাকে, আপনি যে কোনো জায়গায় বাস থামাতে পারেন। আপনি হাত তুলবেন, বাস থেমে যাবে। কিন্তু আমরা কিন্তু সবাই নিজের সুবিধা চাই। আপনি মানুষকে জিজ্ঞেস করবেন, শতকরা 100 জন মানুষ চায় দেশ আইনের শাসন মেনে চলুক, সুশৃঙ্খলভাবে চলুক, তবে নিজেকে যেন একটু বাড়তি সুবিধা দেওয়া হয়। আমরা নিজে আইন মানতে চাই না, আপনাকে মানতে বাধ্য করতে বলি। পৃথিবীর একমাত্র রাজধানী শহর যেখানে ফুটপাথে আপনাকে খুঁটি পুঁততে হয় মোটরসাইকেল চলাচল বন্ধ করার জন্য, অথচ এদের কাছে জিজ্ঞেস করবেন অনেক ভালো ভালো কথা তারা বলতে পারে। আমি মনে করি যে নাগরিক এবং রাষ্ট্রের দায় এবং দায়িত্ব মিলিয়ে একটা সভ্য সমাজ গড়ে উঠতে পারে। ঢাকা শহরের দুটোর কোনোটাই এখানে প্রয়োগ হচ্ছে না। এবং এই যে ফুয়াদ ভাই যেটি বলেছেন, অবশ্যই ঢাকা শহরে আপনার শিক্ষা থেকে ভিক্ষা সব কাজের জন্য আপনাকে ঢাকায় কেন আনতে হবে মানুষকে? আপনার হাওর উন্নয়ন বোর্ডের অফিস কেন আপনাকে গ্রিন রোডে করতে হবে? পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অফিসটা আপনাকে কেন বেইলি রোডে করতে হবে? আপনি আর হয়তো অনেকেই জানেন যে বেইলি রোডে একটা মাত্র সরকারি নার্সারি ছিল এবং সেই নার্সারি উচ্ছেদ করে এই পার্বত্য উন্নয়ন বোর্ডের সদর দপ্তর করার সরকারি উদ্যোগের বিরুদ্ধে আমরা বাপার পক্ষ থেকে মিছিল, সমাবেশ, নানা কর্মসূচি পালন করার জন্য আমাদের কয়েকজনের বিরুদ্ধে মামলা পর্যন্ত হয়েছে। আমরা বারবার বলেছিলাম এই ভবনটি আপনি করেন, পার্বত্য অঞ্চলে করেন, ঢাকায় থাকার দরকার নেই। আমাদের সচিব সাহেবরা
তাদের সন্তানদেরকে স্কলাস্টিকায় পড়াতে চান, তার সন্তানকে নটরডেমে পড়াতে চান, সেই কারণে তারা কোনো কিছুই ঢাকার বাইরে নিতে চান না। এই আমলারদের এই মনস্তাত্ত্বিক পরিবর্তন যদি না হয়, এই শহরকে বাঁচানো যাবে না। আপনি যতই চেষ্টা করেন, আমরা এই জায়গা থেকে সরকারের কাছে মাত্র 2 মাসের সরকার, তারপরে আমরা মনে করি 2-1টি জায়গায় সরকার যদি আন্তরিক হয়, কিছুটা পজিটিভ ইম্প্যাক্ট কাল বা পরশু বা তারপরের সপ্তাহ থেকে আমাদের উপরে পড়তে পারে।